প্রাণীবিদ্যা অনার্স তৃতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। এই করোনা কালে সুস্থ থাকা অত্যন্ত জরুরি, তার জন্য নিশ্চয়ই তোমরা সচেষ্ট আছো। আজ আমি অনলাইন ক্লাসে তোমাদের সামনে হাজির হয়েছি, মোহাম্মদ সাহিবুল আলম, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ, বৃন্দাবন সরকারি কলেজ। তোমরা হয়তো ইতিমধ্যে জেনেছ আমি গত 17 নভেম্বর বৃন্দাবন সরকারি কলেজে যোগদান করেছি। সে হিসাবে তোমাদের সাথে এটি আমার প্রথম ক্লাস। আজ যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে প্রাণীভূগোল। প্রাণীভূগোলের প্রাথমিক আলোচনা, অর্থাৎ প্রাণীভূগোলের পরিচিতি। শুরু করছি আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, শুরুতেই পৃথিবীর প্রাণী জগতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই প্রাণীভূগোলের সাথে এই প্রাণী জগতের একটি নিবিড় সম্পর্ক রয়েছে, যার জন্যই এই কথাটি বলেছি আমি যে পৃথিবীর প্রাণী জগতে তোমাদের স্বাগত। লক্ষ্য করো, আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে প্রাণীভূগোল, তার প্রথম ক্লাস। সেই হিসাবে প্রথম ক্লাসে প্রত্যেকটি বিষয়েরই কিন্তু কিছু বিশেষত্ব থাকে, কিছু বিশেষ ধরনের টার্ম থাকে, শব্দ থাকে, যে শব্দগুলোর সাথে পরিচিত হওয়া অত্যন্ত জরুরি সেই বিষয়টি বোঝার জন্য। একইভাবে জিওগ্রাফি তথা প্রাণীভূগোল বোঝার জন্য আমাদের কিছু সংজ্ঞা বা কিছু প্রাণীভূগোল সম্পর্কিত কিছু শব্দের সাথে পরিচিত হয়ে নেওয়া খুব জরুরি। তাই আমরা আজকের আলোচনায় তোমাদের এরকম কিছু সংজ্ঞা উপস্থাপন করার চেষ্টা করব। লক্ষ্য করো, জিওগ্রাফি সাম ডেফিনেশনস। প্রথমে আমরা জেনে নেই প্রাণীভূগোল বলতে কি বোঝায়। বিজ্ঞানের যে শাখায় স্থান ও কালভেদে পৃথিবীর বিভিন্ন এলাকার প্রাণীকুলের বিস্তৃতি ও প্রাচুর্য সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হবে প্রাণীভূগোল। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন এলাকায় যে প্রাণীর যে বিস্তৃতি, সে বিস্তৃতি একই রকম নয়, সব এলাকায় একই রকম প্রাণী বসবাস করে না। এই বিস্তৃতির প্রভেদ থাকার কারণে বিজ্ঞানীগণ এই প্রাণীর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, প্রাণীর যে বিস্তৃতির উপর ভিত্তি করে, তাদের যে অবস্থানের উপর ভিত্তি করে পৃথিবীকে বিভিন্ন প্রাণী ভৌগোলিক অঞ্চলে বিভক্ত করেছেন। এবং সেই বিষয়ে যে বিজ্ঞানের যে শাখায় বা প্রাণীবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটি হচ্ছে প্রাণীভূগোল। লক্ষ্য করো, তারপরে যে বিষয়টি জানা দরকার সেটি হচ্ছে প্রাণীভূগোল অঞ্চল বলতে আমরা কি বোঝাই। মেরুদণ্ডী প্রাণীর বিস্তারের উপর ভিত্তি করে পৃথিবীতে কয়েকটি বৃহৎ অঞ্চলে ভাগ করা হয়েছে, এদেরকে বলা হয় প্রাণীভৌগোলিক অঞ্চল। অর্থাৎ লক্ষ্য করো, এখানে বিশ্বব্যাপী লক্ষণীয় পৃথিবীতে নানান ধরনের প্রাণী থাকলেও কেবলমাত্র মেরুদণ্ডী প্রাণীর উপর ভিত্তি করে প্রাণীভৌগোলিক অঞ্চলগুলো নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই প্রাণীদের মধ্যে স্বাদু প্রাণীর মাছ, উভচর প্রাণী, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ীর বিস্তৃতির উপর ভিত্তি করে মূলত পৃথিবীর বিভিন্ন অঞ্চলকে কতগুলো প্রাণীভৌগোলিক অঞ্চলে বিভক্ত করা হয়েছে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে মাছ এই প্রাণীভৌগোলিক অঞ্চল বিস্তৃতির সাথে সম্পর্কিত হলেও সামুদ্রিক মাছ কিন্তু তার অন্তর্ভুক্ত নয়। কেবলমাত্র স্বাদু প্রাণীর মাছ এই প্রাণীভৌগোলিক অঞ্চলের সাথে সম্পর্কিত। এখন এই সামুদ্রিক মাছ কেন অন্তর্ভুক্ত নয় সেটি একটু জানার বিষয়। সামুদ্রিক মাছ যেহেতু সমুদ্র দ্বারা পৃথিবীর বিভিন্ন সমুদ্রগুলো একটি অপরটির সাথে পরস্পর সংযুক্ত, সেই জন্য তাদের বিস্তৃতি কিন্তু অনেকটা কমন হয়ে যায়। তাদের বিস্তৃতি সেভাবে আলাদা করে দেখানো একটু জটিল, যার কারণে কিন্তু এই প্রাণীভৌগোলিক অঞ্চল থেকে সামুদ্রিক মাছকে বাদ দেওয়া হয়েছে। এবার আসছি আমরা প্রাণীকুল নিয়ে। যেহেতু প্রাণীকুল জানা খুব জরুরি। প্রাণীকুলের ইংরেজিতে বলা হচ্ছে ফনা, অর্থাৎ কোনো নির্দিষ্ট এলাকায় প্রাপ্ত সকল প্রকার প্রাণীকে ওই এলাকার ফনা বা প্রাণীকুল বলা হয়। অর্থাৎ একটা অঞ্চলে যে প্রাণী পাওয়া যায়, যত ধরনের প্রাণী পাওয়া যায়, তাদের সমষ্টিকে বলা হবে প্রাণীকুল। আবার উদ্ভিদকুল, অর্থাৎ কোনো নির্দিষ্ট এলাকায় প্রাপ্ত সকল উদ্ভিদ বা উদ্ভিদকুল, সকল উদ্ভিদকে এক নির্দিষ্ট এলাকায় যত রকম উদ্ভিদ পাওয়া যায়। এটা কিন্তু বৈচিত্র্য অবশ্যই আছে। লক্ষ্য করো যে সুন্দরবন তুমি যাও, সেখানকার যে উদ্ভিদকুল সেটা কিন্তু যেরকম হবে, পার্বত্য এলাকা যে রাঙ্গামাটি খাগড়াছড়ি যাও, সেই এলাকাতে একই রকম উদ্ভিদ পাওয়া যাবে না। এই যে বৈচিত্র্য, এই যে বিভিন্নতা, সেটার কারণে কিন্তু উদ্ভিদকুল প্রাণীকুল স্থানভেদে আলাদা হয়ে থাকে। এবার আমরা যে বিষয়টি উল্লেখ করছি সেটি হচ্ছে যে এন্ডেমিক বা স্থানিক প্রাণী। এর মানে কি? এটি প্রাণীভূগোল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মূলত এন্ডেমিক প্রাণী এই প্রাণীভৌগোলিক অঞ্চল নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে।
এন্ডেমিক প্রাণী হলো কোনো প্রাণী বা উদ্ভিদ এক নির্দিষ্ট এলাকা সীমিতভাবে বসবাস করলে উক্ত প্রাণী বা উদ্ভিদকে ওই এলাকার এন্ডেমিক বা স্থানিক প্রাণী বলে। অর্থাৎ তাদের ওই এলাকার নিজস্ব প্রাণী, যে এলাকায় তারা নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে বসবাস করে, এ ধরনের প্রাণীকে বলা হবে এন্ডেমিক বা স্থানিক প্রাণী। যে কথাটা বলছিলাম যে এই এন্ডেমিক প্রাণী কিন্তু এই প্রাণী ভৌগোলিক অঞ্চল নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটা তাদের ওইসব অঞ্চলের মূলত এই বৈশিষ্ট্য বহন করে, বিশেষ বৈশিষ্ট্য বা স্থানিক বৈশিষ্ট্য বহন করে। এবার যে বিষয়টি সেটি হচ্ছে সম্পূরকতা, কমপ্লিমেন্টারিটি। বিভিন্ন এলাকার বিদ্যমান প্রাণীগুলো সম্মিলিতভাবে একটি সমগ্র এলাকার প্রাণীকুল গঠন করলে তাকে সম্পূরকতা বলে। অর্থাৎ নিজস্ব প্রাণী নয়, শুধু বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণী। তো এন্ডেমিকের পাশাপাশি আরেকটি শব্দ জানা খুব জরুরি, সেটা হচ্ছে এক্সোটিক। অর্থাৎ যদি কোনো ভিন্ন একটা পরিবেশ থেকে, ভিন্ন একটা এলাকা থেকে কোনো একটা এলাকায় কোনো একটা প্রাণীদের আমদানি করা হয় বা আগমন করতে, তখন তাদেরকে বলা হবে এক্সোটিক। আর একইভাবে লক্ষ্য করো, এই সম্পূরকতার বেলাটা হচ্ছে যে বিভিন্ন এলাকার বিদ্যমান প্রাণীগুলো সম্মিলিতভাবে যদি একটা এলাকা, তার মানে হচ্ছে নিজস্ব প্রাণী না, বাইরের বিভিন্ন এলাকার প্রাণী মিলে যখন একটি টোটাল প্রাণী গোষ্ঠী তৈরি করে, তখন তাকে বলা হবে সম্পূরকতা। এবার আসি পৃথকীকরণ, ডিফারেন্সিয়েশন। বিবর্তন ও অন্যান্য পদ্ধতিতে বিভিন্ন প্রাণীকুলের মধ্যে যে পার্থক্য সৃষ্টি হয়, সেই প্রক্রিয়াকে বলা হবে ডিফারেন্সিয়েশন। আমরা যদি এর উদাহরণ দিতে চাই, তাহলে লক্ষ্য করো, এশিয়ান হাতি এবং আফ্রিকার হাতি, এশিয়ান সিংহ, আফ্রিকান সিংহ, এশিয়ান গন্ডার, আফ্রিকান গন্ডার, এদের পূর্বপুরুষ কিন্তু এক। বিজ্ঞানীরা মনে করে এদের পূর্বপুরুষ অভিন্ন হলেও স্থান ভেদে, কাল ভেদে, তাদের পরিবেশ প্রতিবেশের কারণে কিন্তু তারা ভিন্ন প্রজাতিতে পরিণত হয়েছে। তার মানে এশিয়ার হাতির সাথে আফ্রিকার হাতির মধ্যে পার্থক্য রয়েছে, এশিয়ার গন্ডারের সাথে আফ্রিকার গন্ডারের পার্থক্য রয়েছে। পাশাপাশি এশিয়ার যে আরও অনেক যে কিছু প্রাণী আছে, যে প্রাণীদের সাথে দেখা গেছে যে তাদের এই পূর্বপুরুষরা এক হলেও তারা বর্তমানে তারা ভিন্ন প্রজাতিতে রূপান্তরিত হয়েছে। এটিকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা পৃথকীকরণ। এই পৃথকীকরণের ফলে কিন্তু নতুন নতুন প্রজাতির সৃষ্টি হয়। বিস্তরণ, প্রাণীগোষ্ঠীর সামগ্রিক ভৌগোলিক গমনাগমনকে, বিশেষ করে বহির্মুখী ছড়িয়ে পড়াকে বিস্তরণ বলা হয়। যে কোনো জীবেরই বৈশিষ্ট্য হচ্ছে তার চারপাশে ছড়িয়ে পড়া, সে ছড়িয়ে পড়ার প্রবণতার ফলেই কিন্তু বিস্তরণ ঘটে। তো কোনো একটা প্রাণী গোষ্ঠী ভৌগোলিক অঞ্চলে যে এলাকা জুড়ে তার বিচরণ রয়েছে বা বিস্তৃত রয়েছে, তাকে বলা হচ্ছে তার বিস্তরণ, বা বহির্মুখে ছড়িয়ে পড়ার যে ছড়িয়ে পড়াকে বলা হচ্ছে বিস্তরণ। অর্থাৎ আস্তে আস্তে তার এলাকা কিন্তু এলাকার যে পরিসর, তার বসবাস এলাকার পরিসর আস্তে আস্তে বৃদ্ধি পায়, যদি না কোনো বিশেষ কোনো বাধা সেখানে ক্রিয়াশীল থাকে। প্রকট, প্রতিযোগিতায় সুস্পষ্টভাবে সফল প্রাণী গোষ্ঠীকে বলা হবে প্রকট। অর্থাৎ জীবন সংগ্রাম বলে একটি বিষয় আছে, যেটি আমরা বলছি যে বিবর্তনবাদে জীবন সংগ্রাম, অর্থাৎ টিকে থাকার জন্য সংগ্রাম করতে প্রতিটি জীবকে। সেই প্রতিযোগিতায় টিকে থাকে যারা, তারাই হচ্ছে বা টিকে থাকে বা সফল হয়, তারাই হচ্ছে প্রকট প্রাণী। ফেরাল, গৃহপালিত হওয়ার পর তৃতীয় পর্যায়ে বন্য হয়ে যাওয়াকে বলা হচ্ছে ফেরাল। এরা আদিবাসী নয়, অর্থাৎ পৃথিবীর কোনো প্রাণীই কিন্তু গৃহপালিত নয়। প্রকৃতপক্ষে এরা একসময় সবাই কিন্তু ছিল বন্যপ্রাণী। মানুষ বিভিন্ন পর্যায়ে তাদেরকে গৃহপালিত প্রাণীতে পরিণত করেছে। আবার কোনোভাবে যদি সেই গৃহপালিত প্রাণী বন্য পরিবেশে ফিরে যাওয়ার সুযোগ পায় বা সুযোগ করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু সেটি আবার বন্য প্রাণীতে রূপান্তরিত হতে পারে। যদি এরকম ঘটনাটি ঘটে, তখন তাকে বলা হবে ফেরাল। লক্ষ্য করো, আদিম বা প্রাইমেটিভ বা ডেরাইভেটিভ, প্রকৃত বিবর্তনগত প্রথম ধাপের জীব। বিবর্তনবাদ অনুযায়ী কোনো একটা জীব থেকে কিন্তু নতুন আরেকটা জীবের উৎপত্তি হয়। এটা যেমন স্বাভাবিক প্রক্রিয়া। আবার লক্ষ্য করো যে একটা প্রজাতি থেকে নতুন প্রজাতির উৎপত্তি ঘটে। তো কোনো একটা প্রজাতি থেকে নতুন একটা প্রজাতি যখন উৎপত্তি ঘটে, সূচনা লগ্নে যে নতুন যে প্রজাতিটি, তাকে বলা হবে প্রাইমেটিভ বা ডেরাইভেটিভ, অর্থাৎ আদিম প্রকৃতির নতুন প্রজাতির একদম সূচনা লগ্নের যে জীব, সেটি জীবটি আবার মানে পর্যায়ক্রমে আরও পরিবর্তিত হয়ে আরও রূপান্তরিত হতে পারে। যেমন মানুষের ক্ষেত্রে যদি আমরা বলি যে মানুষের যদি বিবর্তনের কথা চিন্তা করা যায়, লক্ষ্য করো, আমরা যারা এখন আধুনিক মানুষ, তারা কিন্তু মানব প্রজাতির 14তম ধাপ। তার মানে মানুষ যে সৃষ্টি হয়েছিল একটা ভিন্ন একটা প্রজাতি থেকে, সেটা পর্যায়ক্রমে পরিবর্তিত হতে হতে
আধুনিক পর্যায়ে এসে পৌঁছেছে। বিবর্তনবাদ অনুযায়ী আমরা সেই বিষয়টি জানি। তার মানে হচ্ছে যে সূচনা লগ্নে যাকে মানুষ বলা হচ্ছে সেই মানুষটাই হচ্ছে আদিম বা প্রাইমেটিভ, আর বর্তমানে যে মানুষ তারা হচ্ছে আধুনিক মানুষ। দেশীয় যাকে বলছে নেটিভ বা ইন্ডিজিনাস, প্রাকৃতিকভাবে পাওয়া যায় কিন্তু মানুষ কর্তৃক পরিবাহিত নয় এমন জীবদেরকে বলা হবে, এমন প্রাণীকে বলা হবে দেশীয়, নেটিভ বা ইন্ডিজিনাস। সূচিত, মানুষ কর্তৃক ইচ্ছাকৃত বা দুর্ঘটনাক্রমে পরিবহনের মাধ্যমে আনিত যদি হয় কোনো জীব তাকে বলা হবে সূচিত। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, নিঝুম দ্বীপের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। নিঝুম দ্বীপে কিন্তু এখন প্রচুর পরিমাণে হরিণ পাওয়া যায়। হরিণ ওই এলাকার আদিবাসী নয়, মানে এরা কিন্তু আগে থেকে ছিল না, খুব বেশি আগে নয়, ওই 80-90 সালের দিকে প্রথম 2 জোড়া হরিণ এখানে ছেড়ে দেওয়া হয় সেই বনে, এবং তারা পরবর্তীতে বংশবৃদ্ধি করে পর্যায়ক্রমে বিশাল একটি পপুলেশন তৈরি করেছে, হরিণের পপুলেশন, এবং প্রচুর পরিমাণ হরিণ কিন্তু এখন নিঝুম দ্বীপে পাওয়া যায়। তো এই যে শুরুতে সেখানে যে হরিণ ছেড়ে দেওয়া হয়েছে তাকে বলা হচ্ছে ইন্ট্রোডিউস বা সূচিতকরণ। সেই সূচিতকরণের ফলে কিন্তু যেখানে কোনো হরিণ ছিল না যে দ্বীপে, এখানে প্রচুর হরিণ এখানে রয়েছে। তো এরকম ঘটনাকে বলা হচ্ছে ইন্ডিউস বা সূচিত। বিচ্ছুরণ বা রেডিয়েশন, একই পূর্বপুরুষ হতে বিভিন্ন অভিযোজন ক্ষমতা সম্পন্ন বিভিন্ন জীবের বিবর্তনকে বোঝায়, অথবা একই কেন্দ্র হতে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়াকে বোঝায়। রেডিয়েশন যেমন ধরো, যারা এই যে মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে কেউ কেউ আছে যারা গর্তে বাস করে, কেউ আছে আকাশচারী, কেউ আছে আবার বৃক্ষাচারী, কেউ আবার দেখা গেছে দ্রুত দৌড়াতে পারে। এই যে এদের পূর্বপুরুষ কিন্তু এক, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বা বিবর্তন দৃষ্টিকোণ থেকে পূর্বপুরুষ এক, কিন্তু তারা বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে তারা বিভিন্নভাবে অভিজিত হয়েছে। কেউ গর্তবাসী হয়েছে, কেউ আকাশচারী হয়েছে। যেমন স্তন্যপায়ীর প্রাণীর কথা বলি, স্তন্যপায়ীর প্রাণীর মধ্যে যেমন বাদুড় আছে। এই বাদুড়রা কি করে? বাদুড় কিন্তু আকাশে উঠতে পারে। আবার দেখা যাচ্ছে কোনো কোনো যে বৃক্ষাচারী প্রাণী আছে, বানর জাতীয় প্রাণী, তারা কি বৃক্ষাচারী। কেউ আছে গর্তে বাস করে, ইঁদুর জাতীয় প্রাণীগুলো। এরকম নানান ধরনের পরিবেশ পরিস্থিতির কারণে তারা কিন্তু নানান রকমের অভিযোজিত। আবার দেখা যাচ্ছে যে যেমন নীলতিমি তারা কি? তারাও কিন্তু স্তন্যপায়ী প্রাণী। তারা কোথায় বসবাস করে? পানিতে বসবাস করে। পানিতে বসবাসের জন্য তারা অভিযোজিত। তো এই যে নানান রকমের অবস্থায় পরিবেশে ছড়িয়ে পড়া তাকে বলা হয় বিচ্ছুরণ, বা এটা বলা হয় অ্যাডাপটিভ রেডিয়েশন, অভিযোজনিক বিচ্ছুরণ। পরিসর বা রেঞ্জ, একটি বিশেষ এলাকা একটি প্রাণীগোষ্ঠী দ্বারা অধ্যুষিত হলে তাকে বলা হয় পরিসর। একটি প্রাণী গোষ্ঠী কতদূর পৃথিবীর কতটুকু এলাকা জুড়ে বিস্তৃত, অর্থাৎ কতটুকু এলাকা জুড়ে তাদেরকে পাওয়া যায়, সেটাকে বলা হবে তার পরিসর। সকল প্রাণী সকল এলাকায় পাওয়া যায় না, আবার কোনো কোনো এমনও প্রাণী আছে সারা পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়। তো এরকম এই প্রাণীভেদে কিন্তু সেই পরিসর বা তার অধ্যুষিত এলাকা কিন্তু কম বেশি হতে পারে। এটি জিওজিওগ্রাফিতে একটা তাৎপর্যপূর্ণ বিষয়। রেলিক্ট, একটি গোষ্ঠীর অধিকাংশ সদস্যের বিলুপ্তির পর কিছু সদস্য বেঁচে থাকলে তাদেরকে বলা হয় রেলিক্ট। অর্থাৎ পৃথিবীতে বিভিন্ন যুগে বিভিন্ন জীবের উৎপত্তি হয়েছে, বিভিন্ন প্রাণীর আগমন ঘটেছে, আবার অনেক জীব বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্তির পূর্বে দেখা যায় যে তাদের সীমিত পরিসরে কিছু জীব টিকে থাকে। তো সেই সীমিত পরিসরের যে জীব, অল্প পরিসরের যে জীবগুলো টিকে থাকে তাদেরকে বলা হয় রেলিক্ট। তাদেরকে আমরা বলতে পারি অনেকটা যে লুপ্ত প্রায় প্রাণী। বিশেষায়িত, একটি বিশেষ সীমিত জীবন পদ্ধতিতে অভিযুক্ত হওয়াকে বলা হয় বিশেষায়িত। তো এই যে পৃথিবীতে যে টিকে থাকার ব্যাপার বা জীবন সংগ্রাম, সেটা কিন্তু তাদের যে পরিবেশ পরিস্থিতি যখন চেঞ্জ হয় তার সাথে যারা নিজেদেরকে পরিবর্তন ঘটাতে পারে তারাই টিকে থাকে, বাকিরা কিন্তু বিলুপ্ত হয়ে যায়। তো এই যে যদি কোনো একটা বিশেষ প্রাণী গোষ্ঠী কোনো সীমিত জীবনযাপন পদ্ধতি, যে সীমিত পরিসরের জীবনযাপন করে, তাদের কিন্তু পৃথিবী টিকে থাকার সম্ভাবনা অনেক কমে যায় এবং তারাই কিন্তু মূলত বিলুপ্ত হয়ে যায়। তো এরকম সীমিত পরিসরে যারা অভিযোজিত তাদেরকে বলা হবে বিশেষায়িত বা স্পেশালাইজড, এবং সেই স্পেশালাইজড জীবগুলোর কিন্তু পৃথিবীতে টিকে থাকার সম্ভাবনা অনেক কমে যায়। তো আমাদের যে সংজ্ঞা বিষয়ক যে আলোচনাটি শেষ করলাম, এবার আমরা যে বিষয়টি শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে, লক্ষ্য করো, প্রাণী ভূগোলের ইতিহাস।
লক্ষ্য করো একজন ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছি আমরা, তিনি হচ্ছেন ফিলিপ লুটলি স্কেটার। তিনি সর্বপ্রথম এই প্রাণী ভূগোল নিয়ে আলোচনা করেন এবং পৃথিবীকে বিভিন্ন প্রাণী ভৌগোলিক অঞ্চলে বিভক্ত করেন কেবলমাত্র পাখির বিস্তৃতির উপর ভিত্তি করে। পক্ষীকুল এভিস এর বিস্তৃতির উপর ভিত্তি করে কিন্তু প্রাণী ভৌগোলিক অঞ্চলে বিভক্ত করেন। তার এই ছবির বাম পাশে তার সংক্ষিপ্ত জীবন ইতিহাস দেওয়া আছে। তিনি হচ্ছেন এই 1829 সালে জন্মগ্রহণ করেছেন। উইনস্টার কলেজে তিনি অধ্যয়ন করেছেন এবং উইলিয়াম লুটলি স্কেটার নাম হচ্ছে তার প্যারেন্টস। তো এগুলো তার মোটামুটি পরিচয়। আমরা এই পরিচয়টির দিকে মনোযোগ না দিয়ে আমরা মূলত তার যে মূল যে ভূমিকা জিওগ্রাফিতে সেই দিকে মনোযোগ দিচ্ছি। লক্ষ্য করো, বিজ্ঞান স্কেটার 1857 সালে প্রথম, যেটা বলছি একটু আগে, পক্ষীকুল বা পাখি এভিস তাদের উপর বিস্তৃতির উপর ভিত্তি করে পৃথিবীকে প্রধানত দুটি অঞ্চলে ভাগ করেন। একটি বলছে ক্রিয়েশীয় পেলিওগিয়ানা বা অ্যানশিয়েন্ট ল্যান্ড, প্রাচীন ভূমি। লক্ষ্য করো এখানে একটা বলছে ক্রিয়েশীয় নিউ গিয়ানা অথবা নতুন ভূমি। পৃথিবীর যে স্থলভাগগুলো রয়েছে, বিভিন্ন মহাদেশগুলো রয়েছে, সেগুলোকে বিজ্ঞানীরা কিন্তু একভাবে বিবেচনা করেন না। ইউরেশিয়া এবং অস্ট্রেলিয়াকে লক্ষ্য করো, দেখো এই স্কেটারের মতে রেজিও পেলিয়ার্টিকা, রেজিও ইথিওপিকা, রেজিও ইন্ডিকা, রেজিও অস্ট্রেলিয়ানা, অর্থাৎ ইউরেশিয়া, তারপরে আফ্রিকা এবং অস্ট্রেলিয়া, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট সহ এই অঞ্চলটিকে বলা হচ্ছে আদিম পৃথিবী, অ্যানশিয়েন্ট ল্যান্ড, প্রাচীন পৃথিবী। কেন বলা হয় সেটা আমরা পরের আলোচনায় আসছি। তো এই যে প্রাচীন যে বিশ্ব বা আদি বিশ্ব, সেই বিশ্বকে তিনি 4 ভাগে ভাগ করেছেন: রেজিও পেলিয়ার্টিকা, রেজিও ইথিওপিকা যেটা আফ্রিকা, রেজিও ইন্ডিকা অর্থাৎ ভারত উপমহাদেশ, এবং রেজিও অস্ট্রেলিয়ানা অর্থাৎ অস্ট্রেলিয়া। আর নতুন বিশ্ব বলা হচ্ছে ক্রিয়েশীয় নিউ গিয়ানা বা নিউ ল্যান্ড। এখানে বলা হচ্ছে যে উত্তর আমেরিকা বলা হচ্ছে রেজিও নিয়ার্কটিকা, আর দক্ষিণ আমেরিকা হচ্ছে রেজিও নিউট্রপিকা। এখন আমরা এই যে আদি পৃথিবী, নতুন পৃথিবী বা আদি ভূমি, নতুন ভূমি, এটি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। পৃথিবী মূলত এক সময় অখণ্ড ভূমি ছিল বলে বিজ্ঞানীরা মনে করেন। এটির একটা বিস্তারিত আলোচনা আছে, কন্টিনিউয়াস ড্রিফট থিওরি, সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আমি সংক্ষিপ্ত একটু ধারণা দিচ্ছি তোমাদেরকে। সেই মূল ভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে মূলত এই উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়া এগুলো তৈরি হয়েছে। যার জন্য আর মূল যে ভূমিটা কিন্তু তার মোটামুটি তার ওই যে আদিম যে অবস্থান সেখানে আছে, যাকে বলছি আমরা ওই যে ইউরেশিয়া, আফ্রিকা এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এগুলো। তো এই অঞ্চলগুলোকে বলা হচ্ছে আদি পৃথিবী, আদি ভূমি বা এনশিয়েন্ট ল্যান্ড। আর নতুন করে যেগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে মূল ভূমি থেকে, তাদেরকে বলা হচ্ছে নতুন ভূমি। লক্ষ্য করো লাইডেকার। তো এই যে আমরা যে কারণে এই ইতিহাসটি আমরা আলোচনা করছি সেটা হচ্ছে যে জিওগ্রাফি কিন্তু কোনো একক বিজ্ঞানীর অবদান নয়। বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী এই প্রাণী বিস্তৃতি, ভৌগোলিক বিস্তার, তাদের ব্যাখ্যা, বিশ্লেষণ এগুলো নিয়ে কিন্তু গবেষণা করেছেন, বিভিন্ন ধরনের প্রস্তাবনা দিয়েছেন এবং বর্তমানে একটা পর্যায়ে এসে একটি স্থিতিশীল একটা সুনির্দিষ্ট একটা বিভাগ বা একটা বিষয়ে স্থান পেয়েছে প্রাণী ভূগোল বা জিওগ্রাফি। তো তার পিছনে যাদের অবদান রয়েছে তাদের তো আমাদের স্মরণ করতে হবে। বিজ্ঞানী লাইডেকার তিনি আবার ভিন্নভাবে এই প্রাণী ভৌগোলিক অঞ্চলটাকে বিভক্ত করেছেন। লক্ষ্য করো, তো প্রথম যে স্কেটারের যে প্রাথমিক বিভাজন ছিল দুটো, একটা ছিল ওই যে আদি বিশ্ব, একটা হচ্ছে নতুন বিশ্ব। আর এক্ষেত্রে বিজ্ঞান লাইডেকার আবার এটাকে 3 ভাগে ভাগ করেছেন। বলা হচ্ছে আর্কটোজিয়া বা নর্থল্যান্ড, যেটা বিজ্ঞান ডার্লিংটন বলছেন মেগাজিয়া, আর নিউজিয়া বা নিউল্যান্ড, এটা ওখানে নিউল্যান্ড ছিল। আরেকটা নতুন নাম এখানে অন্তর্ভুক্ত হয়েছে যেটা স্কেটার থেকে একটু ভিন্ন, সেটা হচ্ছে নটোজিয়া অর্থাৎ সাউথল্যান্ড।
বা দক্ষিণ ভূমি। আর্কটোজিয়াতে বা নর্থল্যান্ডের অন্তর্ভুক্ত করেছেন বিজ্ঞানী লাইডেকার প্যালিয়ার্কটিকা রিজিয়ন, নিয়ার্কটিক রিজিয়ন, ইথিওপিয়ান রিজিয়ন এবং ওরিয়েন্টাল রিজিয়ন, এই 4টি ভাগে ভাগ করেছেন। আর নিউজিয়াতে তিনি ভাগ করেছেন নিউ ট্রপিক্যাল রিজিয়ন। আর নটোজিয়া বা সাউথল্যান্ডের অন্তর্ভুক্ত করেছেন অস্ট্রেলিয়ান রিজিয়নকে। তার মানে হচ্ছে যে এই ক্ষেত্রে মোট বিভাজন 6টি হলো, তা প্রাথমিক বিভাজন আগে ছিল 2টো, এখানে হচ্ছে 3টি। এবার যে বিজ্ঞানীর বিষয়টি আলোচনা করব তিনি হচ্ছেন আলফ্রেড রাসেল ওয়ালেস। মূলত এখন আমরা যে প্রাণীভূগোলিক অঞ্চলগুলো আলোচনা করব বা যে প্রাণীভূগোলিক অঞ্চলগুলো সর্বাধিক গ্রহণযোগ্য বা যে মানে ওই শ্রেণীবিন্যাসটি সর্বাধিক গ্রহণযোগ্য সেটা হচ্ছে আলফ্রেড রাসেল ওয়ালেসের যে শ্রেণীবিন্যাস, সেটি আমরা সেই রাসেল ওয়ালেসের প্রাণীভূগোলিক অঞ্চলটি তোমাদের সামনে উপস্থাপন করছি। 1876 সালে আলফ্রেড রাসেল ওয়ালেস তিনি পৃথিবীর সমগ্র ভূভাগকে 6টি প্রাণীভূগোলিক অঞ্চলে ভাগ করেন। এখানে বলে রাখা প্রয়োজন, আলফ্রেড রাসেল ওয়ালেস কিন্তু একজন বিখ্যাত বিজ্ঞানী। বিবর্তনবাদ, যার আমরা জানি যে চার্লস ডারউইন বিবর্তনবাদের জনক, এবং তোমাদের পাশাপাশি এটাও জেনে রাখা প্রয়োজন যে সমসাময়িক বিজ্ঞানী কিন্তু আলফ্রেড রাসেল ওয়ালেস, দুজন আলাদাভাবে গবেষণা করে একই রকম মতবাদ প্রচার করেন, এবং সেটা যেহেতু অভিন্ন ছিল, মূল বক্তব্যটা অভিন্ন ছিল, সেই জন্য এই বিবর্তনবাদকে ডারউইন ওয়ালেস মতবাদও বলা হয়ে থাকে। তার মানে হচ্ছে যে ডারউইনের যে বিবর্তনবাদ যখন আবিষ্কার করেন তিনি, সমসাময়িক আরেকজন বিজ্ঞানী রাসেল ওয়ালেস আলাদাভাবে অভিন্ন মতবাদ আবিষ্কার করেন এবং প্রচার করেন। এই জন্য যে কথাটা বলছি যে এই বিবর্তনবাদকে বলা হয় কি ডারউইন ওয়ালেস মতবাদ। তার মানে সেই বিবর্তনবাদের সাথেও কিন্তু বিজ্ঞানী রাসেল ওয়ালেসের একটি মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই রাসেল ওয়ালেসের যে প্রাণীভূগোলিক অঞ্চল, প্রথম প্রাণীভূগোলিক অঞ্চলকে বলা হচ্ছে প্যালিয়ার্কটিক অঞ্চল। এটি সমগ্র ইউরোপ, আফ্রিকার উত্তরাংশ অর্থাৎ সাহারা মরুভূমির উপরের যে অংশ, এবং হিমালয়ের উত্তরাংশের এশিয়া। এখানে লক্ষ্য করো, আফ্রিকার উত্তরাংশ, হিমালয়ের উত্তরাংশের এশিয়া, এই কথাটি কেন বলা হয়েছে? বায়োলজিক্যাল ব্যারিয়ার অর্থাৎ প্রাণী বিস্তারণের যে বাধার কারণে কিন্তু এক এলাকা থেকে আরেক এলাকার প্রাণীকুলের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়। এই যে আফ্রিকার উত্তরাংশ, তার মানে মাঝে একটি ব্যারিয়ার রয়েছে সাহারা মরুভূমি। এই সাহারা মরুভূমির কারণে এই সাহারা মরুভূমির উত্তরের যে আফ্রিকার অংশ এবং দক্ষিণের যে আফ্রিকার অংশ, সে অংশে জীবকুলের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। সেই পার্থক্যের কারণে কিন্তু উত্তর অংশটাকে এই আফ্রিকার যে ইথিওপিয়ান অঞ্চলের অন্তর্ভুক্ত না করে তাকে প্যালিয়ার্কটিক অঞ্চলে অন্তর্ভুক্ত করা হয়েছে। অপরদিকে হিমালয় পর্বতমালা, এটিও একটি বায়োলজিক্যাল ব্যারিয়ার, মানে এটা এই জীব বিস্তারের জন্য বড় ধরনের ব্যারিয়ার বা বাধা। হিমালয় পর্বতের অবস্থানের কারণে হিমালয়ের উত্তর অংশের যে প্রাণীকুল এবং দক্ষিণ অঞ্চলের প্রাণীকুলের মধ্যে ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায়, যার কারণে কিন্তু এই এশিয়ারই অংশ, হিমালয়ের উত্তরের অংশটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে প্যালিয়ার্কটিক রিজিয়নে, আর দক্ষিণ অংশকে অন্তর্ভুক্ত করা হয়েছে মূলত ওই ওরিয়েন্টাল অঞ্চলে। নিয়ার্কটিক অঞ্চল, কর্কট ক্রান্তি রেখার উত্তরে অবস্থিত উত্তর আমেরিকা, গ্রিনল্যান্ড, এলিওশিয়ান দ্বীপপুঞ্জ, অর্থাৎ উত্তর আমেরিকা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা এবং বিষুব রেখা, এগুলো খুব তাৎপর্যপূর্ণ। প্রাণীর বিস্তৃতি, উদ্ভিদকুলের বিস্তৃতির উপর তার ব্যাপক ভূমিকা রয়েছে। তো পৃথিবীর ঠিক মাঝ বরাবর পূর্ব পশ্চিম যে রেখাটি কল্পনা করা হয় তাকে বলা হচ্ছে বিষুব রেখা। তার উত্তরে আছে কর্কটক্রান্তি রেখা এবং দক্ষিণে আছে মকরক্রান্তি রেখা। মূলত বিভিন্ন ঋতুতে সেই সূর্যের যে অবস্থা,
সেই অবস্থানটির উপর ভিত্তি করে এই রেখাগুলো নির্ধারণ করা হয়েছে। এবং কর্কটক্রান্তি থেকে মকরক্রান্তি পর্যন্ত অঞ্চলকে বলা হচ্ছে, কর্কটক্রান্তি মকরক্রান্তি অঞ্চলকে বলা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। ক্রান্তীয় অঞ্চলে মূলত প্রাণী বৈচিত্র্য সবচেয়ে বেশি, উদ্ভিদ বৈচিত্র্য সবচেয়ে বেশি হয়ে থাকে। কর্কটক্রান্তি রেখার উত্তরে অবস্থিত যে আমেরিকা, গ্রিনল্যান্ড এবং ইউরেশিয়া, এটা নেওয়া নিয়ার্কটিক অঞ্চল। নিউ ট্রপিক্যাল অঞ্চল দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকার অধিকাংশ স্থানই হচ্ছে নিয়ার্কটিক অঞ্চলের অন্তর্ভুক্ত। লক্ষ্য করো, ইথিওপিয়ান অঞ্চল, এটি হচ্ছে আফ্রিকা, সাহারার দক্ষিণাংশ, যেটি আমরা আগেই বলেছি। সাহারা মরুভূমির কারণে কিন্তু আফ্রিকা মহাদেশের উত্তর অংশ এবং দক্ষিণ অংশের প্রাণীকুল বা উদ্ভিদকুলের মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান। অর্থাৎ সাহারা উত্তর অংশের সাথে ইউরোপিয়ান যে উদ্ভিদ ও প্রাণীকুলের মিল রয়েছে, আর দক্ষিণ অংশটা বা আফ্রিকার যে দক্ষিণ অংশ, আফ্রিকান অঞ্চলের যে বৈশিষ্ট্য, প্রকৃত বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা সেখানে বিদ্যমান, যেটি সারা উত্তর দিকে সাথে আফ্রিকা অঞ্চলের তেমন প্রাণী বৈচিত্র্য বা উদ্ভিদ বৈচিত্র্য দেখতে মিল নেই। সে কারণে সাহারা দক্ষিণ অংশটাকে বলা হচ্ছে, এবং তার সাথে দক্ষিণ আরব বা মাদাগাস্কারকে একত্রে বলা হচ্ছে ইথিওপিয়ান অঞ্চল। ওরিয়েন্টাল অঞ্চল ভারতবর্ষ, মায়ানমার, থাইল্যান্ড, ইন্দোচীন, দক্ষিণ চীন, মালয় উপদ্বীপসমূহ, ওয়ালেস রেখার পশ্চিম দ্বীপসমূহ, এগুলোকে একত্রে বলা হবে ওরিয়েন্টাল অঞ্চল। আর অস্ট্রেলিয়ান অঞ্চল হচ্ছে অস্ট্রেলিয়া, তাসমানিয়া, নিউজিল্যান্ড, নিউ গিনি এবং ইন্দোনেশিয়া। এই অঞ্চলগুলো বলা হচ্ছে অস্ট্রেলিয়ান অঞ্চল। লক্ষ্য করো, এই যে এই অংশটা এখান থেকে শুরু করে এই সাদা যে অংশটি দেখতে পাচ্ছি, সাদা বর্ণের এই অংশটুকু, এই অংশ উত্তর ইউরেশিয়ার অধিকাংশ অঞ্চল, এবং আফ্রিকা দেখো এই সাহারা মরুভূমির উত্তর অংশ, এই আফ্রিকা মহাদেশের উত্তর অংশটুকু, এই অংশটাকে বলা হচ্ছে প্যালিআর্কটিক, এটাকে বলছি আমরা নিয়ার্কটিক। এই অংশকে বলছি আমরা ওরিয়েন্টাল, এটা হলো ইথিওপিয়ান, এটা হলো নিউ ট্রপিক্যাল, এই অস্ট্রেলিয়ান অঞ্চল। তো আমরা এই যে এটি কি আলফ্রেড রাসেল ওয়ালেসের যে প্রাণী ভৌগোলিক অঞ্চল, আমরা যে কথাটা ইতিমধ্যে উল্লেখ করেছি, এটি হচ্ছে সর্বাধিক গ্রহণযোগ্য বর্তমানে সবচেয়ে প্রচলিত প্রাণী ভৌগোলিক অঞ্চল। এবং তোমাদের যে সিলেবাসটি রয়েছে, মূলত এই রাসেল ওয়ালেসের যে প্রাণী ভৌগোলিক অঞ্চলটি, তার উপর ভিত্তি করে আলোচনা করা হবে। এবার একটি খুব চমৎকার একটা মজার বিষয় আলোচনা করছি, সেটা হচ্ছে দেখো ওয়ালেসিয়া। এটি খুব তাৎপর্যপূর্ণ একটা বিষয় জিওগ্রাফিতে। ওরিয়েন্টাল অঞ্চল এবং অস্ট্রেলিয়া অঞ্চলের মাঝামাঝি স্থানে কতগুলো অসংখ্য দ্বীপ রয়েছে, দ্বীপ অঞ্চল রয়েছে। সে দ্বীপ অঞ্চলগুলোর প্রাণীকুলের অবস্থান বা বিস্তৃতি আলোচনা করলে দেখা যায় এদেরকে আসলে অস্ট্রেলিয়া অঞ্চল, ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত করাটা খুব জটিল হয়ে যায়। এখানে ওরিয়েন্টাল অঞ্চলের প্রাণীকুলেরও যেমন বিস্তৃতি রয়েছে, অস্ট্রেলিয়া অঞ্চলের প্রাণীকুলের ব্যাপক বিস্তৃতি রয়েছে, যার কারণে এই অঞ্চলটাকে পৃথক করা বা সীমারেখা টানা খুব কষ্টসাধ্য। যার কারণে কিন্তু তিনজন বিজ্ঞানী এই সীমারেখা টানার চেষ্টা করেছেন। তাদের মধ্যে রয়েছেন বিজ্ঞানী ওয়ালেসের যে সীমারেখা যেটি, তাকে বলেছে ওয়ালেস লাইন। রয়েছে বিজ্ঞানী ওয়েবার, এই যে দেখো মাঝ বরাবর লাল রেখাটি, এবং লাইডেকার আরো দক্ষিণে। এই তিনটি রেখাকে যদি আমরা বিশ্লেষণ করি, লক্ষ্য করো, ওয়ালেস লাইন অনুযায়ী দেখা গেছে যে এই মাঝের দ্বীপগুলোর অধিকাংশই হচ্ছে অস্ট্রেলিয়ান অঞ্চলের অন্তর্ভুক্ত। তার মানে এই দ্বীপগুলোর ওয়ালেস মনে করেন যেগুলো অস্ট্রেলিয়ান অঞ্চলের অন্তর্ভুক্ত হওয়া উচিত। ওয়েবার মনে করেন যে না, এটার সীমারেখাটি আরো দক্ষিণে যাওয়া উচিত, ওরিয়েন্টাল অঞ্চলটা আরেকটু বিস্তৃত হবে, অস্ট্রেলিয়ান অঞ্চলটা আরেকটু সীমিত হবে। আর লাইডেকার সর্বদক্ষিণে নিয়ে গেছেন, অর্থাৎ এই দ্বীপ অঞ্চলের অধিকাংশই তিনি ওরিয়েন্টালের অন্তর্ভুক্ত মনে করেন, আর অল্প কিছু অস্ট্রেলিয়ান অঞ্চল মনে করেন। তার মানে এই দ্বীপ অঞ্চলগুলো তাদের যে প্রাণীর বিস্তৃতি সেটি বেশ বিতর্কিত। তিনজন বিজ্ঞানী তিনভাবে সীমারেখা অঙ্কন করেছেন। এটি সীমাকরণের কারণ তো আমরা বলেই দিচ্ছি যে এখানকার পানির বিস্তৃতিটাই এমন যে এদেরকে অস্ট্রেলিয়া অঞ্চল বা ওরিয়েন্টাল অঞ্চলে কোনোটার অন্তর্ভুক্ত করাটাই পুরোপুরি সঠিক হয় না।
যার কারণে এই সর্ব উত্তরের যে রেখা ওয়ালেস লাইন এবং সর্ব দক্ষিণের যে রেখা লাইডেকাল লাইন, এই মাঝের বিতর্কিত অঞ্চলটাকে একটি বিশেষ নামে আখ্যায়িত করা হয়েছে এবং বিজ্ঞানী ওয়ালেসের সম্মানার্থে সেই অঞ্চলটির নাম করা হয়েছে ওয়ালেসিয়া। অর্থাৎ এটিকে কোনো বিজ্ঞানী মনে করেন এই অঞ্চলটাকে আলাদা একটি প্রাণী ভৌগোলিক অঞ্চল হিসাবে অন্তর্ভুক্ত করলেই ভালো হয় এবং সেটার নাম হবে ওয়ালেসিয়া। আশা করি যে তোমরা এই ওয়ালেসিয়া বিষয়টি বুঝতে পেরেছো। তার মানে ওয়ালেস লাইন, ওয়েবার লাইন, লাইডেকাল লাইন, তিনজন বিজ্ঞানীর দেয়া তিনটি সীমারেখা। কিসের সীমারেখা? ওরিয়েন্টাল এবং অস্ট্রেলিয়া অঞ্চলের মধ্যকার সীমারেখা। এই সীমারেখাটি নির্ধারণ করতে যে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে। এই মাঝের যে বিতর্কিত অংশটি হচ্ছে ওয়ালেসিয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাণীভূগোল নিয়ে আজকের যে প্রাথমিক আলোচনা বা পরিচিতি পর্ব, সেটি আমরা আজকের মতো এখানে শেষ করছি। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।